দেশের জনগণের ঘাড়ে এখন ২০ লাখ কোটি টাকার বেশি ঋণ, যার ১৮ লাখ কোটি রেখে গেছে পতিত শেখ হাসিনার সরকার। ১৫ বছরে ঋণ বেড়েছে ৬.৫ গুণ। এই ঋণে ডুবিয়ে উন্নয়নের গল্প বানাতেন শেখ হাসিনা, যা পরিশোধে চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর। বিশ্লেষকরা বলছেন, পতিত সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দেশি উৎস থেকে বেশি ঋণ নেওয়া হয়েছে, আবার বিদেশি ঋণ নেওয়া হয়েছে বাছবিচারহীনভাবে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর ইস্কাটন থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে জনগণের ঘাড়ে এখন ২০ লাখ কোটি টাকার বেশি ঋণ, বলা হচ্ছে যে এসব পতিত সরকারের বেহিসাবি ব্যবস্থাপনা, অর্থ পাচার এবং দুর্নীতির ফল। এই ঋণ কিভাবে পরিশোধ করা হবে? হ্যাঁ, আসলে এটা একটা অত্যন্ত গুরুতর প্রশ্ন। তার কারণ এত বিপুল পরিমাণে ঋণ, যেটিকে আমরা মনে করছি যে আমাদের জিডিপির প্রায় 40%, মানে এত বড় ঋণ আসলে একেবারে মানে শুধুমাত্র এই জেনারেশনই নয়, বরং পরবর্তী জেনারেশনের উপরে এটার বড় রকমের চাপ তৈরি করবে। এবং এটা পরিশোধ করা কিন্তু এতটা সহজ নয়। তার কারণ এমন যদি হতো যে না, সরকার অন্য কোনোভাবে মানে ডোমেস্টিক ক্রেডিট নিয়েও হয়তো যদি কিছুটা ঋণ শোধ করতে পারতো, সেটা হতো। কিন্তু যখনই আবার ক্রেডিটের উপরে আসলে নির্ভর করবে, তখনই কিন্তু আবার এই নতুন করে ঋণের চক্র তৈরি হতে পারে। আর এখন যে অর্থনীতির আটসাট অবস্থা এবং বিশ্ব অর্থনীতিতে চাপ কিন্তু এখন অব্যাহত রয়েছে। যে এখন আসলে এই যে আগামী হয়তো 1 বছর পরে আবার যে নতুন করে একটা সমস্যা তৈরি হবে, সেটি হলো যে আমাদের এলডিসি থেকে গ্রাজুয়েশন, তখন কিন্তু আরো চাপ বাড়বে। সব মিলে কিন্তু এমনিতে চাপের মধ্যে আছে অর্থনীতি, তার উপরে যে এত বিশাল একটা ঋণের চাপ, সেটি কিন্তু অর্থনীতিকে অনেকখানি ভোগাবে। এখন খুব শর্ট টার্মে সেরকম কোন আসলে কোন সোর্স নেই যে যেখান থেকে আসলে আমরা এই ঋণটা শোধ করতে পারবো। আমাদের আস্তে আস্তে কিন্তু এই এই ঋণের পরিশোধের জন্য নতুন করে এটা হয়তো অর্থনীতির কৌশল তৈরি করতে হবে। যেমনটা আপনি বলছিলেন যে এই চাপ কিন্তু শুধু এই জেনারেশন না, পরবর্তী জেনারেশনের ওপরও পড়তে পারে। এই যে বিপুল ঋণের কারণে দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রা আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে? হ্যাঁ, সাধারণ মানুষের জীবনযাত্রার উপরে একটা প্রভাব পড়তে পারে বড় রকমের। সেটি হলো, যদি আপনি যদি খেয়াল করেন যে বাজেট যেটা বরাদ্দ করা হচ্ছে, সেটার একটা বড় অংশ কিন্তু দেশি এবং বিদেশি ঋণ পরিশোধ করার জন্য যাচ্ছে। তার মানে হলো যে ওই অর্থটা যদি আমাদের হাতে থাকতো, তাহলে কিন্তু জনকল্যাণে এই অর্থগুলো খরচ করা যেত। ওই অর্থ দিয়ে কিন্তু এই ভালো মানের প্রকল্প তৈরি করা যেত। এবং এই ভালো মানের প্রকল্প তৈরি করতে গেলে তখন কিন্তু আবার এই যে অর্থ অপচয় বা দুর্নীতির সুযোগটা কিন্তু কমে যেত। তো সুতরাং এই সব মিলিয়ে কিন্তু এই যে যে পরিমাণে টাকা আমাদের ঋণ শোধ করতে হচ্ছে, তো সেইটাই কিন্তু আসলে একটা বিকল্প উপায় ব্যবহার করা যেতে পারতো। তো এখন এক পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে এই শুধুমাত্র ঋণ পরিশোধ করার জন্য দেখা যাচ্ছে যে অতিরিক্ত করের বোঝা চাপানো হচ্ছে জনগণের উপরে। তো এখন এই এই অতিরিক্ত করটা কেন দিবে মানুষ? যে যে আমরা যে ঋণ করে ঘি খেতে গেলাম, আমরা বড় এমন একটা স্বাস্থ্য ধরনের প্রকল্প নিয়েছি, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, সেটা আসলে আমাদের প্রয়োজন ছিল কিনা? সেখানে ১.৫ লক্ষ কোটি টাকা আমরা কেন খরচ করলাম? এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষের মনে আসছে। তো সুতরাং এই যে বড় রকমের ক্ষতি করা হলো দেশের সাধারণ মানুষের, তো এইটার দায়ভারটা কে নেবে? দেশের মানুষই তো নিচ্ছে। এখন এদের জীবনের উপরে একটা অতিরিক্ত চাপ তৈরি হয়ে এই এই ধরনের প্রকল্পগুলোকে তার যে অর্থসংস্থান বা বরাদ্দ, সেটার জন্য ব্যয় করতে হচ্ছে। জি, ঋণ পরিশোধের পাশাপাশি দেশের অর্থনীতি ঠিক রাখার চ্যালেঞ্জ সরকারের সামনে। এক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে? আমি মনে করি এখন ব্যয় সাশ্রয় করতে হবে। এখন যেটা হয়ে গেছে, তো সেটা তো এখন আর ঘুরিয়ে আনা যাবে না। তার কারণ বিদেশি যে ঋণগুলো করা হয়েছে ইতিমধ্যে, এবং ঋণ অনেকগুলো পাইপলাইনের মধ্যেও আছে। তার কারণে বেশ কিছু মেগা প্রকল্প আছে যেগুলো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আবার সেটার সম্প্রসারণের জন্য হয়তো বা এটা চালানোর জন্যও এই আবার ঋণ দিতে হবে। তো সুতরাং ঋণের ফাঁদের মধ্যে কিন্তু ইতিমধ্যেই দেশটা পড়ে গেছে। এখন এইখান থেকে বের হয়ে আসার জন্য আমি মনে করি যে ব্যয় সাশ্রয়ের কোনো বিকল্প নাই। এবং যে আসলে শুধুমাত্র যে দেশের ভিতরে যে পরিচালন ব্যয় সেটি নয়, বরং যে প্রকল্প বাস্তবায়নের যে ব্যয়, সেখানকার যে অপচয়ের সুযোগ, সেগুলো একেবারে কমাতে হবে। এবং প্রচুর পরিবীক্ষণ দরকার, এই যে মনিটরিং, এগুলো করতে হবে। আর ভবিষ্যতে আমরা যেন খুব যাচাই বাছাই করে ঋণ নেই। মানে এই বিদেশি ঋণ তো আমাদের হয়তো লাগবে, কিন্তু সেটা নেওয়ার ক্ষেত্রে যেন আমরা এরকম অপ্রয়োজনীয় বা এরকম যে উচ্চাভিলাষী প্রকল্পে যেন ঋণ না নেই। তো সেই রকমের যত্ন নিয়ে আসলে আমাদের এই পুরো আর্থিক ব্যবস্থাপনাটা করতে হবে। জি, আপনার বক্তব্য একদম স্পষ্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।